নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1 নম্বরের কোশ্চেন রয়েছে 21টি, টোটাল 21 নাম্বার। দেখো, ঝড় বৃষ্টি দেখা যায় কোন স্তরে? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি দেখা যায়, একেবারে নিচের স্তর যেটা। অথবা কোশ্চেনটি হলো মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ড্যাশ যৌগ। তো মিথেন হাইড্রেটের মধ্যে মিথেন অণু এবং জলের অণু একসাথে সহাবস্থান করে, কিন্তু কেউ কারো গঠনকে ভাঙে না, তাই মিথেন হাইড্রেটকে বলা যেতে পারে যুত যৌগ। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। তাহলে উত্তরগুলো এখানে আমি পাশাপাশি লিখে ফেলি। এটা হলো ট্রপোস্ফিয়ার, আর মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন যুত যৌগ। যখন কোন একটা যৌগের মধ্যে একাধিক যৌগিক পদার্থ পাশাপাশি সহাবস্থান করবে কিন্তু কেউ কারো গঠনকে প্রভাবিত করবে না, তখন সেই ধরনের যৌগকে বলা হয় যুত যৌগ। তাই মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন যুত যৌগ। জৈব গ্রিনহাউস গ্যাসের নাম বললাম মিথেন। মিথেনের নাম লিখবে মিথেন বলে। তো এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সংক্ষেপটি লিখছি যাতে সংক্ষেপে লেখা যায়। এবার 3 সত্য মিথ্যা। এখানে বলেছে গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক স্থির তাপমাত্রায়। বয়েলের সূত্রে আমরা জানি চাপ বাড়ালে, যদি তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ বাড়ানো হয় তাহলে আয়তন হ্রাস পায়, আবার চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে একটা বাড়লে যদি অন্যটা কমে, তখন আমরা সম্পর্কটাকে বলি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ পরস্পর ব্যস্তানুপাতিক হয়, কিন্তু এখানে সমানুপাতিক লিখেছে তাই এটা মিথ্যা। আমরা তো জানি ভি ভ্যারাইজ উইথ 1/p হয়, তাহলে এখানে যেটা বলেছে এটা মিথ্যা। এবার 4 প্রশ্ন, বয়েলের সূত্রানুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। তো এটা তোমরা সহজেই আঁকতে পারবে, আমি একবার দেখিয়ে দিই। পিভি বনাম পি লেখচিত্র। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এবার আমি যদি নিচের দিকে পিভি কে প্লট করি, পিভি এর গুণফল, না পিভি এর গুণফলটা আমি উপরের দিকে প্লট করছি, উপরের দিকে প্লট করি, ওয়াই অক্ষ বরাবর পিভি এর গুণফলকে প্লট করি। মূল বিন্দু এটা, আর পিভি বনাম পি লেখচিত্র বলেছে। চাপ, পি বলতে প্রেসার বোঝায়, পি হলো চাপ, আর ভি আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তাহলে যদি চাপ বাড়তে থাকে আয়তন কমতে থাকে, আমরা তো সম্পর্কটা জানি যে ভি ভ্যারাইজ উইথ 1/p। তাহলে এটা সমান করলে ভি ইকুয়াল টু k/p, যেখানে k ধ্রুবক, এটা করতে হয়। তাহলে পিভি সমান হয় কে, কে তো ধ্রুবক। তাহলে দেখো এখানে পিভি এর গুণফলটা ধ্রুবক থাকবে, অর্থাৎ পি বাড়লে ভি সেই পরিমাণে এমন পরিমাণ কমবে যাতে গুণফলটা একই থাকে। তাই এই লেখচিত্রতে যদি চাপটা বাড়তে থাকে, চাপ এবং আয়তনের গুণফল কিন্তু একই থাকবে, অর্থাৎ লেখচিত্রটা হবে এইরূপ, পি অক্ষের সাথে সমান্তরাল হবে লেখচিত্র। অর্থাৎ চাপ বৃদ্ধি পেলেও পিভি এর গুণফলটা কিন্তু একই থাকবে। এটাই হলো পিভি ভার্সেস পি লেখচিত্র। কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি?
রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলা হয় বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তোমরা হয়তো কেউ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বইয়ে পড়ে থাকতে পারো। তা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক প্রতিটিরই একক হয় ডিগ্রি সেলসিয়াস। সিজিএস পদ্ধতি হলে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এসআই পদ্ধতি হলে পার কেলভিন, আর এপিএস পদ্ধতি হলে পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে কোনো পদ্ধতির কথা উল্লেখ করা নেই। কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি, তুমি এসআই পদ্ধতিতে বলে দিতে পারো। তাহলে কেলভিন টু দি পাওয়ার -1, বা কেউ যদি সিজিএস পদ্ধতিতে বলে তাহলে বলতে হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এটাও বলতে পারো। বা এপিএস পদ্ধতি হলে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। এবার পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 গুণিত 19 × 10⁻16 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায়? তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা ভাবতে হবে। কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে বলা হয় পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে পার ডিগ্রি সেলসিয়াস আছে বলতে এটা সিজিএস পদ্ধতি বোঝাচ্ছে, তাই এটা সিজিএস পদ্ধতিতে বিবৃতিটা দেব যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻16 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে বোঝায় প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য পিতলের প্রতি 1 সেমি দৈর্ঘ্যে 19 × 10⁻16 সেমি দৈর্ঘ্য প্রসারণ ঘটে। এটা আমি এবার লিখেই দিই, নাহলে ভাষাটা অনেকের তৈরি করতে অসুবিধা হতে পারে। পিতলের ভাষাটা এইভাবে লিখবে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻16 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে বোঝায় প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে পিতলের প্রতি 1 সেমি দৈর্ঘ্যে, যেহেতু সিজিএস পদ্ধতি তাই দৈর্ঘ্যের একক সেন্টিমিটার লিখতে হবে, প্রতি 1 সেমি দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যে সংখ্যাটা দেওয়া আছে এটা 19 × 10⁻16, এটাও সেন্টিমিটার হবে, সেমি। তাহলে দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻16 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে বোঝায় প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে পিতলের প্রতি 1 সেমি দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 19 × 10⁻16 সেমি। এইটি লিখতে হবে। পরের প্রশ্ন 6টা, কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? সেভিং মিরর হলো দাড়ি কাটার আয়না, দাড়ি কামানোর আয়না। তো দাড়ি কামানোর আয়না যেটা কেউ পার্সোনালি ব্যবহার করে, এটা কোনো সেলুনের বড় আয়না নয়, পার্সোনালি যে ব্যবহার করে ছোট্ট একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো ফ্রেম দেওয়া থাকে, মানে এই ধরনের দেখতে। ম্যাগনিফাইং মানে অনেকেই দেখে থাকতে পারো,
নাহলে আমি দেখিয়ে দিই। এরকম একটা ফ্রেম থাকে, তার সাথে একটা হাতল থাকে। এই ধরনের একটি হাতল থাকে। এখানে যদিও এটা হলুদ দেখিয়েছি, এটাই হলো দর্পণটা, চারপাশে একটা ফ্রেম আছে, ধাতব ফ্রেম, আর এখানে একটা ধাতব হাতল। এবার এইখানে একটি অবতল দর্পণ থাকে। এই অবতল দর্পণটিকে যখন মুখের খুব কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এই অবতল দর্পণের ফোকাস দূরত্বের থেকেও নিকটে যখন মুখটিকে নিয়ে যাওয়া হয়, তখন দাড়িগুলো খুব মানে বড় বড় দেখায়, যার ফলে কাটতে সুবিধা হয়। এই জন্য সেভিং মিরর রূপে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এটা অবতল দর্পণ। অবতল দর্পণ, সেভিং মিরর। বাংলাতেও লেখা থাকতে পারে বা ইংরেজিতেও লেখা থাকতে পারে। পরের প্রশ্ন 7। রৈখিক বিবর্ধন বিবর্ধন কি? রৈখিক বিবর্ধন হলো যখন আমরা কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করে থাকি, তখন প্রতিবিম্ব দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। সে দর্পণের সাহায্যেও আমরা প্রতিবিম্ব গঠন করে থাকি, আবার লেন্সের সাহায্যেও প্রতিবিম্ব গঠন করে থাকি। যে কোনো উপায় করি না কেন, প্রতিবিম্ব দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিবিম্ব দৈর্ঘ্য এবং বস্তু দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। যদি ফর্মুলা আকারে লিখি তাহলে এরকম ভাবে লিখতে হবে। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তু দৈর্ঘ্য। এটাই রৈখিক বিবর্ধন, অর্থাৎ বোঝায় যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা কত গুণ বড়। এটাই রৈখিক বিবর্ধনের দ্বারা বোঝা যায়। পরের প্রশ্ন, ওয়াট ঘন্টা কোন রাশির একক? এখানে দেখো ওয়াট হলো ক্ষমতার একক আর ঘন্টা সময়ের একক, তাহলে ক্ষমতা ইন্টু সময় কি হয় সেটা ভাবতে হবে। ওয়াট ঘন্টা সেই রাশির একক হবে। ক্ষমতা আর মানে দেওয়া ছিল ওয়াট ঘন্টা, ওয়াট আওয়ার, তাই তো। তা ওয়াট হলো ক্ষমতার একক আর আওয়ার সময়ের একক। ক্ষমতা মানে হলো কার্য করার হারকে ক্ষমতা বলে, তার মানে ক্ষমতাকে লিখতে পারি কার্য বাই সময়, গণিতেও ডান পাশে সময় আছে, সময়। এবার দেখো সময় সময় যদি ক্যান্সেল হয়ে যায়, সময় সময় ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকে কার্য, অর্থাৎ ওয়াট ঘন্টা কার্যের একক, রাশিটিতে পড়ে থাকছে কার্য। তাহলে কি বুঝলাম, ক্ষমতা ইন্টু সময় হয় কার্য, তাই ওয়াট ঘন্টা কার্যের একক। তো কার্য আর শক্তি সমতুল্য, তাই অ্যাকচুয়ালি এটা কার্য বা শক্তি বলা যেতে পারে। তো প্র্যাকটিক্যালি তড়িৎ শক্তি পরিমাপের ক্ষেত্রে এই ওয়াট ঘন্টা এককটা বেশি ব্যবহৃত হয়। ওয়াট ঘন্টা এককটা তড়িৎ শক্তি পরিমাপের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তাহলে বলবো যে ওয়াট ঘন্টা তড়িৎ শক্তি পরিমাপের একক। তাহলে বলবো ওয়াট ঘন্টা তড়িৎ শক্তি পরিমাপের একক। এটা অবলিক বলতে এটা আবার ভাজিত এরকম বুঝো না, এটা অথবা বললাম। কার্য, এটা আমি মুছেই লিখে দিই, কার্য বা শক্তি। তো এখানে প্র্যাকটিক্যালি ওয়াট ঘন্টা রাশিটি ব্যবহৃত হয় তড়িৎ শক্তি পরিমাপের একক রূপে, তাই লিখবো ওয়াট আওয়ার হলো তড়িৎ শক্তি পরিমাপের একক।
তড়িৎ শক্তি পরিমাপের একক। ওয়াট ঘন্টা হলো তড়িৎ শক্তি পরিমাপের একক। পরের প্রশ্ন, ফিউজ তার বর্তনীতে কোন সমবায়ে যুক্ত থাকে? ফিউজ তার লাইভ তারের সাথে যুক্ত থাকে এবং এটা লাইভ তারের একটা অংশ বিচ্ছিন্ন করে তার সাথে শ্রেণীতে যুক্ত করা হয় ফিউজ তারটি। অর্থাৎ অনেকটা এইরকম, ধরো এই দিক থেকে লাইভ তারে আসছে, ধরো লাইভ তার, তো এখানে মাঝখানে কোনো একটা জায়গাতে বিচ্ছিন্ন করে এখানে ফিউজ দেওয়া হয়। ফিউজ হলো খুব সূক্ষ্ম একটা, এটা একটা রোধ হিসাবে দেখাতে পারি। এটা হলো ফিউজ। আর নিউট্রাল আলাদা যায়। এবার বাড়িতে কোনো বৈদ্যুতিক যন্ত্র হয়তো চলছে, এখানে সেই বৈদ্যুতিক যন্ত্রকে এর সাথে এইভাবে কানেক্ট করা হবে। ধরো বৈদ্যুতিক কোনো যন্ত্র চলছে, উচ্চমানের রোধ বৈদ্যুতিক যন্ত্র, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? এটা বাড়ির ব্যবহৃত বিদ্যুৎ হলো অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্টের প্রবাহের অভিমুখ অনবরত পরিবর্তিত হয়। তা কোনো এক মুহূর্তে যদি প্রবাহকে দেখাই, তাহলে প্রবাহের অভিমুখটা এরকম দেখাতে পারি, এদিক থেকে এইদিকে, তারপর রোধের মধ্য দিয়ে এইদিকে। পরক্ষণেই কিন্তু অভিমুখটা পাল্টে যাবে, মানে ফ্রিকোয়েন্সি যেরূপ হবে, পরবর্তী সময়ে এই দিক থেকে এইদিকে যাবে। তাহলে দেখো, যে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে সেই যন্ত্রপাতির রোধ এবং এই ফিউজের রোধ শ্রেণী সমবায় আছে, মানে পরপর ফিউজের মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রের রোধের মধ্য দিয়ে, অর্থাৎ এটা শ্রেণী সমবায় যুক্ত আছে। তাই আমরা বলতে পারি যে ফিউজ বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত থাকে। এখানে আলফা, বিটা এবং গামার ভেদন ক্ষমতার তুলনা করতে বলেছে। তো এটা আলফা, বিটা, গামা তিনটাই হলো তেজস্ক্রিয় রশ্মি এবং এদের ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয় গামা রশ্মি। গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এটা শক্তিশালী তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যে কারণে এর ভেদন ক্ষমতা অনেক বেশি। আর আলফা এবং বিটার মধ্যে, আলফা বিটা এই দুটোই হলো কণা। তো এই কণা দুটোর মধ্যে বিটা কণার তুলনায় ভর কম আর আলফা কণার ভর বেশি হয়। তো এর ভর কম হওয়ার জন্য এবং বেগটা তুলনায় বেশি, ভর কম এবং বেগটা বেশি হওয়ার জন্য এর ভেদন ক্ষমতাটা আলফার থেকে বেশি হয়। আর আলফা কণার ভর বেশি আর বেগ তুলনায় কম, তাই এর ভেদন ক্ষমতা তুলনায় কম হয়। তাহলে ভেদন ক্ষমতার ক্রম হলো এইরূপ। ক্ষমতার ক্রম গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা, এটা। পরের প্রশ্ন, সূর্য ও নক্ষত্রের অভ্যন্তরে কি ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? সূর্য এবং নক্ষত্রের অভ্যন্তরে যে নিউক্লিয় বিক্রিয়া ঘটে সেটা হয় নিউক্লিয় সংযোজন বলা হয়। নিউক্লিয় সংযোজনে বিভাজনের তুলনায় অনেক বেশি তাপ উৎপন্ন হয়, আর এটা তেজস্ক্রিয় বিক্রিয়া নয়, এটা হচ্ছে তাপীয় বিক্রিয়া। এটা হয় নিউক্লিয় সংযোজন। সূর্যের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন গ্যাস রয়েছে এবং হাইড্রোজেন অনবরত সংযোজিত হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া। অন্যান্য নক্ষত্রের অভ্যন্তরেও অন্য ধরনের সংযোজন বিক্রিয়া হতে পারে। তো নক্ষত্রের বিপুল তাপ এবং আলোর উৎস হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন। তাহলে এই কোশ্চেন গুলো এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানো, এটা দেখে নাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ টেফলনের আগে পড়ে নিতে হবে।
বাম স্তম্ভে কি কি আছে আর ডান স্তম্ভে কি কি আছে। ট্যাফলনের মনোমার, অ্যালডিহাইডের কার্যকরী মূলক, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতি, গলিত সোডিয়াম ক্লোরাইড। আর ডান স্তম্ভে রয়েছে বিজারণ, CF2 ডাবল বন্ড CF2, তড়িতের সুপরিবাহী সিঙ্গেল বন্ড CHO। এখানে ট্যাফলনের পুরো নাম হলো টেট্রাফ্লুরো ইথিলিন। তো টেট্রা বলতে চারটা বোঝায়, টেট্রাফ্লুরো মানে চারটা ফ্লোরিন পরমাণু যুক্ত আছে, টেট্রাফ্লুরো ইথিলিন। তো এটাই হলো টেট্রাফ্লুরো ইথিলিন। তো ট্যাফলন বলতে ওই টেট্রাফ্লুরো ইথিলিনের পলিমারটাকে বলে ট্যাফলন, আর মনোমার বলতে ওই যেটা টেট্রাফ্লুরো ইথিলিন একটি পৃথক অণু, সেটাই হলো এর মনোমার। এখানে দেখো চারটা ফ্লোরিন পরমাণু রয়েছে আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে, ডাবল বন্ড রয়েছে, তাই এটা ইথিলিনের হাইড্রোজেনকে সরিয়ে ফ্লোরিন যুক্ত হয়েছে। চারটা ফ্লোরিন যুক্ত হয়েছে বলে টেট্রাফ্লুরো ইথিলিন বলা হয়। ব্যবহারিক নাম। অ্যালডিহাইডের কার্যকরী মূলক, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো সিঙ্গেল বন্ড CHO। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতি হলো বিজারণ। বেশিরভাগ আকরিক অক্সাইড রূপে বা অক্সাইড সালফাইড ইত্যাদি যৌগরূপে প্রকৃতিতে অবস্থান করে। তো তা থেকে ধাতুকে নিষ্কাশন করতে হলে ঋণাত্মক তড়িৎধর্মী পরমাণু বা আয়নগুলোকে আলাদা করে ফেলতে হবে। তাই ওই আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার পদ্ধতিটা হয় বিজারণ। যেমন অক্সাইড থেকে যদি অক্সিজেনকে আলাদা করি তাহলে অক্সিজেন বিযুক্ত করা মানে বিজারণ, তাই ধাতু নিষ্কাশন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো বিজারণ। গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িতের সুপরিবাহী। গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডে Na+ এবং Cl- অণুগুলো পরস্পরের সাপেক্ষে স্থান পরিবর্তন করতে পারে। তাই এই অবস্থায় এর মধ্যে কোনো তড়িৎদ্বার ডুবিয়ে, গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎদ্বার ডুবিয়ে যদি তাতে তড়িৎ ডিসি মানে সমপ্রবাহ চালনা করি তখন ওটা তড়িৎ পরিবহন করবে, আয়ন স্থানান্তরের মাধ্যমে তড়িৎ পরিবহন করবে। কোন অণুটি লুইস স্টোর চিত্র অঙ্কন সঙ্গতিপূর্ণ নয়। এখানে দেখো এরকম বেশ কয়েকটি যৌগ রয়েছে, সোডিয়াম ক্লোরাইড হলো একটি উদাহরণ। কোন অণুটি লুইস স্টোর চিত্র অঙ্কন সঙ্গতিপূর্ণ নয়। সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা লুইস স্টোর চিত্র অঙ্কন করি তাতে বোঝায় যে একটা সোডিয়াম পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে পরস্পর তড়িৎ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে একটা সোডিয়াম আয়নকে ঘিরে 6টা ক্লোরিন আয়ন থাকে, আবার একটা ক্লোরিন আয়নকে ঘিরে 6টা সোডিয়াম আয়ন থাকে। এইভাবে এরা কঠিন ক্রিস্টাল গঠন করে। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু মিলে ক্রিস্টাল গঠন করে। তাই ক্ষেত্রে শুধু একটা সোডিয়াম আর একটা ক্লোরিন নিয়ে যদি আমরা লুইস স্টোর চিত্র আঁকি এটা সঙ্গতিপূর্ণ নয়। মানে লুইস স্টোর চিত্র আঁকলে তো আমরা এরকম ভাবে দেখাবো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2-8-1, মানে 11টি ইলেকট্রন থাকে। 2-8-1 অর্থাৎ বাইরের কক্ষপথে থাকে একটি ইলেকট্রন থাকে। আর ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস হলো, ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, তাই 2-8-7 প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। মানে বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন। 7টা ইলেকট্রন দেখায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সবাই বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে চায়। তাই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিলে বাইরের কক্ষপথ হয়ে যাবে এটাতে 8টি ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে, আর না হলে একে 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো একটা ইলেকট্রন ত্যাগ করাটাই সহজ, তাই ইলেকট্রন ত্যাগ করবে। আর ক্লোরিন বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন করতে হলে একটি ইলেকট্রন গ্রহণ করবে। একটি ইলেকট্রন গ্রহণ করলেই 7 আর একে 8 হয়ে যাবে। অথবা একে 7টি ইলেকট্রন বর্জন করতে হবে। 7টি ইলেকট্রন বর্জন করলে তখন এটা বাইরের কক্ষপথ হবে, এটা তখন 8টি ইলেকট্রন হয়ে যাবে। কিন্তু 7টি ইলেকট্রন বর্জন করা অপেক্ষা একটি ইলেকট্রন গ্রহণ করা সহজ। তাই এই ক্ষেত্রে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে দেবে এবং সেই ইলেকট্রনটা গ্রহণ করবে ক্লোরিন। এর ফলে সোডিয়াম আয়নিত হয়ে যাচ্ছে। সোডিয়াম হয়ে যাচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করেও 1 ইউনিট পজিটিভ চার্জ যুক্ত আয়ন Na+ হয়ে যাচ্ছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে 1 ইউনিট নেগেটিভ চার্জ যুক্ত আয়ন Cl- গঠন করছে। আর এরা পরস্পর তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে আমরা দেখাই
তড়িৎ আকর্ষণ যুক্ত হয়ে NaCl গঠন করছে, NaCl। তাহলে এর দ্বারা বোঝাচ্ছে যে একটি Na+ শুধুমাত্র একটি Cl- এর সঙ্গে যুক্ত হয়, কিন্তু বাস্তবে NaCl ক্রিস্টালের মধ্যে একটা Na+ আয়নকে ঘিরে ছটা Cl- থাকে। Cl-, Cl-, এটা 3D ছবি, তাই একটু হয়তো বুঝতে অসুবিধা হবে। Cl-, 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 Cl-। এখানে বুঝিয়ে দিচ্ছি, Na+ এর ডান দিকে ধরো Cl- আছে, বাম দিকে Cl-, এর উপর দিকে Cl-, নিচ দিকে Cl-। আর এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার নিচের দিকে ওইদিকে রয়েছে Cl-। এটা অন্যরকম দেখাচ্ছে। এই পৃষ্ঠাটার নিচ দিকে যে Cl- সেটা এইভাবে দেখিয়েছি তির্যক ভাবে, আর এই পৃষ্ঠাটার উপর দিকে যে Cl- রয়েছে সেটা এইদিকে তির্যক ভাবে দেখিয়েছি। এবার এই যে Cl- থেকে ঘিরেও আবার ছটা Na+ থাকে, এটা এইভাবে হবে। অর্থাৎ এর বাঁ দিকে Na+, ডান দিকেও Na+, নিচ দিকেও Na+, উপর দিকেও Na+। আর এর নিচের দিকে, মানে এই পৃষ্ঠাটার নিচের দিকে Na+, আর পৃষ্ঠাটার উপরের দিকে এদিকেও Na+, এইভাবে অবস্থান করে। তো এইভাবে সমস্ত আবার পরবর্তী যে পাশে অণুগুলোকে দেখিয়েছি, এগুলাও অনুরূপভাবে একটা Na+ ছটা Cl- দ্বারা ঘেরা থাকে, আর একটা Cl- ছটা Na+ দ্বারা ঘেরা থাকে, সবগুলো এইভাবে গঠনে সজ্জিত থাকে। তাহলে পৃথক যে একটি Na+ এবং একটি Cl- পরস্পর যুক্ত হচ্ছে লুইস ডটে যেভাবে দেখানো হয়েছে সেরকমটা নয়, তাই NaCl এর ক্ষেত্রে লুইস ডট চিত্র অঙ্কন সঙ্গতিপূর্ণ নয়। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলির নাম লিখো। জলের মধ্যে সামান্য পরিমাণে যদি অ্যাসিড, লবণ বা ক্ষার মিশিয়ে দেওয়া হয় তখন জলের অণুগুলো আয়নিত হয়ে যায়। আয়নিত হয়ে কি উৎপন্ন করে না, জল আয়নিত হয়ে, জল তো H2O, আয়নিত হয়ে হয় H+ এবং OH-। এইবার তড়িৎ বিশ্লেষণ করা হলে এখানে ক্যাটায়ন হলো, পজিটিভ আয়নকে বলে ক্যাটায়ন, এটা ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নকে বলে অ্যানায়ন, OH- হলো অ্যানায়ন। এবার ক্যাটায়ন যায় ক্যাথোডে এবং অ্যানায়ন যায় অ্যানোডে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া কি ঘটে? ক্যাথোড অর্থাৎ ক্যাথোড হলো পজিটিভ তড়িৎদ্বারকে বলে, নেগেটিভ তড়িৎদ্বারকে বলে ক্যাথোড। ক্যাটায়ন যায় ক্যাথোডে, নেগেটিভ তড়িৎদ্বারে ইলেকট্রন বেশি আছে, তাই H+ গিয়ে ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করে H পরমাণু রূপে মুক্ত হয়ে যাবে। এবার পৃথক H পরমাণু বেশিক্ষণ স্থায়ী হতে পারবে না, দুটো H পরমাণু পরস্পর যুক্ত হয়ে যাবে H2 অণু। এটা হলো ক্যাথোডে বিক্রিয়া। আর অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? অ্যানায়ন যায় অ্যানোডে, অর্থাৎ OH- আয়ন যাবে অ্যানোডে, OH-। আর অ্যানোড হলো পজিটিভ তড়িৎদ্বার, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে, ওখানে গিয়ে ও তড়িৎদ্বারে একটি ইলেকট্রন বর্জন করে দেবে। তাহলে ইলেকট্রন বর্জন করে শুধুমাত্র OH মূলক হয়ে যাবে, ইলেকট্রনটা বর্জন করে দিয়েছে, আলাদা হয়ে গেল ইলেকট্রন। এবার দুটো OH মূলক থেকে, 2OH মূলক থেকে হয় এক অণু জল H2O প্লাস একটা অক্সিজেন পরমাণু আলাদা হয়ে যায়। এবার অক্সিজেন পরমাণু পৃথকভাবে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, তাই দুটো অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে, O+O মিলে O2। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। তাহলে উত্তর হবে এটা।
জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে অক্সিজেন এবং ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। অথবা প্রশ্নটি হলো সিইউ তড়িৎদ্বার দ্বারা CuSO4 অর্থাৎ কপার সালফেট এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয়। হ্যাঁ, তো ক্যাথোডে কে যাবে, ক্যাটায়ন যাবে। এখানে জলীয় দ্রবণ CuSO4 এর জলীয় দ্রবণে কি কি ক্যাটায়ন থাকে আগে দেখতে হবে। দেখে নেওয়া যাক। CuSO4 তো আয়নিত হবেই, CuSO4 এটা আয়নিত হয়ে হবে Cu ডাবল প্লাস প্লাস SO4 ডবল মাইনাস, অর্থাৎ এটা ক্যাটায়ন এটা এনায়ন, ক্যাটায়ন রূপে Cu ডাবল প্লাস আর এনায়ন রূপে SO4 ডবল মাইনাস। আবার এটা তো লবণ জলে যোগ করলে জলের অণু আয়নিত হয়ে যাবে। তাহলে জলের অণু আয়নিত হয়ে কি উৎপন্ন করছে দেখে নেওয়া যাক। জল H2O আয়নিত হলে H প্লাস হয় আর OH মাইনাস হয়। এইবার ক্যাথোডে বিক্রিয়া, ক্যাটায়ন গুলো যাবে ক্যাথোডে। তো এখানে দেখো দুরকম ক্যাটায়ন রয়েছে, Cu ডাবল প্লাস এটাও ক্যাটায়ন, H প্লাস এটাও ক্যাটায়ন। তো এই দুটো ক্যাটায়নের মধ্যে ক্যাথোডে গিয়ে কে আগে মুক্ত হবে, না এটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে নিচে থাকবে সেই আগে মুক্ত হবে। তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে একটা শ্রেণী আছে, সেই শ্রেণীতে হাইড্রোজেনের নিচে রয়েছে কপার, তাই কপার আয়ন আগে মুক্ত হবে। ওখানে গিয়ে কপার আয়ন মুক্ত হবে সবার আগে, হাইড্রোজেন মুক্ত হবে না। Cu ডাবল প্লাস ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে ইলেকট্রন বেশি আছে, এর দুটো ইলেকট্রন ঘাটতি আছে, তাই দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu তে পরিণত হবে, অর্থাৎ ধাতব কপারে পরিণত হবে। তাই ক্যাথোডে কপার পাওয়া যাবে, অর্থাৎ ক্যাথোড রূপে যে দণ্ড বা পাত ব্যবহার করা হবে তার গায়ে কপার জমা হতে থাকবে, তামা জমা হতে থাকবে। ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হলো পাইরো সালফিউরিক অ্যাসিড, H2S2O7, এর সংকেত হলো H2S2O7, আর রাসায়নিকভাবে এটাকে বলা হয় পাইরো সালফিউরিক অ্যাসিড। পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম ও সংকেত লিখো। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। বক্সাইটের সংকেতটি আমি লিখে দেখাই। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের অক্সাইড, তার সাথে জলের অণু থাকে। তাহলে দেখে নেওয়া যাক। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো Al2O3, আর তার সাথে জলের অণু, একটি জলের অণু H2O। এরা পরস্পর যুক্ত হয়ে এটাকে এইভাবে লেখা হয়, একসাথে যুক্ত করে দিলে তখন এটাকে এইভাবে লেখা যায় Al2H2O4, এভাবে লেখা যায়। তোমরা এটাই লিখতে পারো Al2O3, H2O। এটা হলো বক্সাইটের সংকেত, এটাই অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। থার্মিট মিক্সচার কি? থার্মিট পদ্ধতিতে লোহার আকরিক Fe2O3 কে গলিয়ে বিজারিত করে তা থেকে গলিত লোহা নিষ্কাশন করা হয়। তাই Fe2O3 থেকে বিজারিত করার জন্য বিজারক হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। ওই অ্যালুমিনিয়াম চূর্ণ এবং লোহার চূর্ণের যে মিশ্রণ, এটাই থার্মিট মিক্সচার বলা হয়। আর এটাতে অনুঘটক রূপে ম্যাগনেসিয়াম অক্সাইডও ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়।
তাহলে থার্মিট মিক্সচার হলো অ্যালুমিনিয়াম চূর্ণ এবং Fe2O3 চূর্ণ অর্থাৎ ফেরিক অক্সাইড চূর্ণের মিশ্রণ, এবং এটা অনুপাত নেওয়া হয় দেখিয়ে দিচ্ছি, অ্যালুমিনিয়াম প্লাস Fe2O3 এটা হলো ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম এল প্লাস Fe2O3। তো এটা ভরের অনুপাত হলো অ্যালুমিনিয়াম 1 ভাগ এবং Fe2O3 3 ভাগ নেওয়া হয়, এদের ভরের অনুপাত 1:3। এই অনুপাতে অ্যালুমিনিয়াম চূর্ণ এবং Fe2O3 চূর্ণের মিশ্রণ যেটা, এটাকে বলে থার্মিট মিক্সচার। এবার এটাতে যদি তাপ দেওয়া হয় ম্যাগনেসিয়াম তারের দহন ঘটিয়ে, ম্যাগনেসিয়াম তার ফিতেকে এই মিশ্রণে প্রবেশ করিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ম্যাগনেসিয়াম ফিতার দহনের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, সেই তাপে অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 বিজারিত হয়ে যায়। এই মিশ্রণটিকে বলা হয় থার্মিট মিশ্রণ বা থার্মিট মিক্সচার মানে মিশ্রণ। পরের প্রশ্ন, ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার কি ধরনের সমাবয়ব? তো এখানে ইথাইল অ্যালকোহলে কার্যকরী মূলক হলো অ্যালকোহল গ্রুপ, আর ডাইমিথাইল ইথারে কার্যকরী গ্রুপ হলো ইথার গ্রুপ মানে মূলক। তাহলে ইথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ হলো অ্যালকোহল গ্রুপ, আর ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ হলো ইথার গ্রুপ। তাই দুটো হলো পরস্পর কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। এদের গঠন হচ্ছে নিম্নরূপ। ইথাইল অ্যালকোহল হলো C2H5OH। এই OH এটা হলো কার্যকরী গ্রুপ, ওই জন্য আমি বন্ধনটা দিয়ে দেখালাম আলাদা করে। আর ডাইমিথাইল ইথার এর গঠন হলো CH3 সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। এখানে কার্যকরী গ্রুপ হলো ইথার গ্রুপ। এই সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড এটা হচ্ছে ইথার গ্রুপ, আর সিঙ্গেল বন্ড OH এটা হলো অ্যালকোহল গ্রুপ। তাহলে কার্যকরী গ্রুপ হচ্ছে ইথাইল অ্যালকোহলের কার্যকরী গ্রুপ অ্যালকোহল গ্রুপ বা হাইড্রোক্সিল গ্রুপ বলা হয় এটাকে। আর ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ হলো ইথার গ্রুপ। তাই গ্রুপের আর এগুলো পরস্পর সমাবয়ব, কারণ দেখো এখানে দুটো কার্বন রয়েছে, এটাতেও দুটো কার্বন রয়েছে, এটাতে হাইড্রোজেন 5 আর আগে 6টি রয়েছে, এখানে হাইড্রোজেন 3 6টি রয়েছে, এখানে অক্সিজেন একটি, এখানে অক্সিজেন একটি, মানে উভয়েরই সাধারণ সংকেত যদি বলি C2H6O। কিন্তু কার্যকরী মূলক আলাদা হওয়ার জন্য দুটো যৌগ ধর্ম আলাদা, তাই এরা কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। এখানে দেখো 18 প্রশ্ন, CH3COCH3 যৌগের ইউপ্যাক নামকরণ করো। নামকরণ করার জন্য এটাকে আমরা লিখতে হবে CH3COCH3। CH3C অক্সিজেনটা এরকম ডবল বন্ডে এইভাবে থাকে CH3। এটাকেও ভেঙে লিখতে পারতাম, 3 দিকে 3টা হাইড্রোজেন দেখানো যেত, এরও কার্বনের 3 দিকে 3টা হাইড্রোজেনকে দেখানো যেত। তো এখানে CO গ্রুপ যেটা মাঝে রয়েছে এটা হলো কিটো গ্রুপ, তাই এটা কিটোন যৌগ বলা হবে। CO এটা হলো কিটো গ্রুপ। এর ইউপ্যাক নামকরণ করার জন্য দেখো যেদিক থেকে নামকরণ করি না কেন কিটো গ্রুপটা ঠিক 2 নম্বরেই পড়বে, তাই এখানে নাম্বারিংটা গুরুত্বপূর্ণ নয়। আর কিটো গ্রুপ কখনো প্রান্তে হয় না, অর্থাৎ 3টা কার্বন থাকলে অবশ্যই 2 নম্বর কার্বনে কিটো গ্রুপ থাকবে, তাই এখানে নাম্বারিংটা গুরুত্বপূর্ণ নয়, কার্বন পরমাণুর সংখ্যা হিসাব করতে হবে। 1টা 2টা 3টা কার্বন পরমাণু আছে, 3টা কার্বন পরমাণু থাকলে আমরা বলি যে প্রিফিক্সটা সেটা বলি মিথিত প্রোপ। আর এখানে কিটোন থাকার জন্য নামের শেষে ওন যোগ হবে। আর প্রোপটা এখানে কার্যকরী মূলক
অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো বাদ দিয়ে অন্য কার্যকরী মূলক হলে তখন কিটোন, এই 3টা কার্বনের জন্য প্রোপ না বলে ওটা তখন প্রোপান বলা হবে। তাহলে প্রোপান যুক্ত ওন, প্রোপানন, এর রূপের নাম হবে প্রোপানন। 3টে কার্বন পরমাণু থাকার জন্য প্রোপ, তা থেকে প্রোপান, আর এই কিটো গ্রুপ থাকার জন্য ওন যোগ হবে, এর সাথে ওন যোগ হলে এটা হয়ে যাবে প্রোপানন। আর নাম্বারিং করা হলো না, কারণ এই 3টা কার্বন পরমাণু থাকলে অবশ্যই মিডিল কার্বনটিতেই কিটো গ্রুপ থাকবে, প্রোপানন। রেকটিফাইড স্পিরিটের উপাদানগুলির নাম লিখো। রেকটিফাইড স্পিরিট হলো ইথাইল অ্যালকোহলের সঙ্গে 10% মিথাইল অ্যালকোহল মিশিয়ে ওটাকে পানের অযোগ্য করা হয়, না ওটা মেথিলেটেড স্পিরিট বলা হয়। রেকটিফাইড স্পিরিট হচ্ছে 98% গাঢ় ইথাইল অ্যালকোহলকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এই স্পিরিটটিতে অনেক কাজে লাগে শিল্পে, এমনকি এটা দিয়ে স্পিরিট ল্যাম্প জ্বালানো হয়, অর্থাৎ এটা দাহ্য। রেকটিফাইড স্পিরিট হচ্ছে দাহ্য। এই কেরোসিন যেমন ল্যাম্প জ্বালি, সেইভাবে রেকটিফাইড স্পিরিট দিয়ে সলতে দিয়ে ওরকম ল্যাম্প জ্বালানো হয়। তো কেরোসিন ল্যাম্পের সাথে পার্থক্য হলো কেরোসিন ল্যাম্পের আগুনে কালি উৎপন্ন হয়, কিন্তু রেকটিফাইড স্পিরিটের ল্যাম্পে, যেটা স্পিরিট ল্যাম্প, সেটাতে কালি উৎপন্ন হয় না। এই জন্য ল্যাবরেটরিতে কিছু ক্ষেত্রে যেখানে অল্প তাপ দেওয়ার দরকার হয় সেখানে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করে স্পিরিট ল্যাম্প জ্বালানো হয়। এছাড়া রেকটিফাইড স্পিরিট অনেক সূক্ষ্ম জিনিস পরিষ্কার করার কাজে রেকটিফাইড স্পিরিট ব্যবহার করা হয়। তো রেকটিফাইড স্পিরিট হলো 98% গাঢ় ইথাইল অ্যালকোহল। এখানে উপাদান বলার জন্য বলে দিয়েছি, এই কারণে আমার মেথিলেটেড স্পিরিট বলা হয়ে গেল। তো মেথিলেটেড স্পিরিটে মিথাইল অ্যালকোহল মেশানো হয়। এটা রেকটিফাইড স্পিরিট মানে মেথিলেটেড স্পিরিট হবে এরকমটা নাও হতে পারে। তাই উপাদানগুলির নাম লিখো, এটা না চাইলেও পারতো।